সেই গঙ্গা এক্সপ্রেসওয়ের ছবিটা আপনাদের একবার দেখিয়ে রাখি, কারণ জলে স্থলে আকাশে ভারত প্রস্তুত। শাহজাহানপুরে সেই এয়ারস্ট্রিপ, যে এয়ারস্ট্রিপে রাতেও বিমান ওঠানামা করতে পারে, সেখানে মহড়া চলছে। কি রয়েছে? রয়েছে জাগুয়ার, রয়েছে মিরাজ, রয়েছে রাফাল। অল আউট ওয়ার সেটা কিন্তু ইমিডিয়েটলি সম্ভব না, কারণ দুটো দেশের পারমাণবিক শক্তিধর দেশ। যেহেতু ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি, সেই জায়গায় কিন্তু এই ধরনের মহড়া এবং তিনটে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু একটা ভেরি আউটসেট কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট চাপ ক্রিয়েট করবে। ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট প্রেশার আসতে পারে যে তোমরা যত দিন না এই ধরনের লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বন্ধ করছো, টেররিজমকে প্রশ্রয় দেওয়া বন্ধ করছো, ততদিন কিন্তু এই ভারত কিন্তু যুদ্ধের একটা জিগির তুলবে এবং সেটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট খারাপ। চাপ তো বাড়ছেই, আর চাপ বাড়ছে বলেই এমন এক চরম পথ বেছে নিচ্ছে পাকিস্তান, যা হাস্যকর। হাস্যকর কেন? তার কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছর ধরে একেবারে হাঁড়ির হাল। খেতে না পাওয়ার মতো অবস্থা দেশের একটা বিরাট সংখ্যার মানুষের। তার উপরে এই যুদ্ধ জিগির নিজেরাই তোলার পর যেটা হলো, দেশের শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। এইরকম সময় মিসাইল পরীক্ষা, পাকিস্তান মিসাইল পরীক্ষা করছে। অর্থাৎ সারা দেশের বা সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে যখন ভারতের রুটিন এক্সারসাইজ, ভারতের যুদ্ধকালীন প্রস্তুতির ছবি ধরা পড়ছে, তখন কিছু একটা করতে হবে চাপ কমানোর জন্য। সেই জন্য এই মিসাইল পরীক্ষা। কি কি মিসাইল পরীক্ষা হলো? আদৌ মিসাইল পরীক্ষা হচ্ছিল নাকি কোনো পুরনো ভিডিও? মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন মৈত্রেয়ী। দেখো, এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে এই যে স্টেপটা নেওয়া হয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে ব্যালিস্টিক মিসাইল, সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, যদিও একাংশের একেবারে তদন্তকারী একাংশের সিকিউরিটি ফোর্সেস এবং ইন্টেলিজেন্সের তথ্য হচ্ছে যে এটি পুরনো ভিডিও। তবে পাকিস্তানের তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা বা ব্যালিস্টিক মিসাইল, সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল তার পরীক্ষা করার কারণ হিসাবে একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং ইন্টেলিজেন্স এজেন্সির যারা অফিসাররা রয়েছেন, তারা এটাকে দুভাবে দেখছেন। এক, তারা মনে করছেন যে পাকিস্তানের নিজের ভেতরের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানি নাগরিকদের কাছে এই ভরসাটা জোগানো যে পাকিস্তান ওয়েল প্রিপেয়ার্ড, এই একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং যেখানে তারা দেখতে পাচ্ছেন যে ভারতের তরফ থেকে একের পর এক তারা তাদের যে তাদের ওয়ার প্রিপেয়ার্ডনেস বা তারা কতটা প্রিপেয়ার্ড রয়েছে সেইটা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই নৌবাহিনীর মহড়া দেখা গিয়েছিল এবং তারপর বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমানের যে বিশাল মহড়া দেখা গিয়েছে। তাতে কোথাও একটা গিয়ে তারা নড়ে চড়ে বসেছে এবং নিজের দেশের মানুষদের কাছে এটা বিশ্বাস করানো খুব প্রয়োজন যে তারাও প্রিপেয়ার্ড রয়েছেন এবং যাতে পাকিস্তানের মানুষরাই তাদের পেছনে না সরে আসে। কারণ রিসেন্ট ডেজে কিছু ভিডিওজও ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানি সেনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে সেখানকার পাকিস্তানের পুলিশ তারাই, এবং মানুষও কোথাও একটা গিয়ে কিছুটা বিরোধিতার সুরে রয়েছে এই যুদ্ধ জিগিরের মাঝখানে। অন্য অংশ আবার তারা মনে করছেন যে এই গোটা বিষয়টা ইন্ডিয়াকে আরো বেশি প্রভোক করার জন্য, এবং এই প্রভোকেশনটার কারণ কি? এই প্রভোকেশন কিন্তু দেখা যাচ্ছে সিজফায়ার ভায়োলেশনের মাধ্যমেও। গত 9 দিন ধরে টানা, যবে থেকে পেহেলগাঁও অ্যাটাক হয়েছে 22 তারিখের পর থেকে কিন্তু কার্যত বলা যায় 23 বা 24 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই নিয়ে টানা 9 দিন সিজফায়ার ভায়োলেশন হচ্ছে এবং একাধিক বর্ডার এলাকায়, সে কুপওয়ারাই হোক বা অন্যদিকে রাজৌরি আখনুর সেই সাইডই হোক না কেন, অর্থাৎ এলওসি জুড়ে কিন্তু টানা সিজফায়ার ভায়োলেশন করা হচ্ছে। এবং শ্যাডো ব্যাটলের বাইরে, শ্যাডো ওয়ারের বাইরে পাকিস্তানের আর কিছু করার নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মৈত্রেয়ীর সঙ্গে থাকো। আমরা সোমেন মিত্র, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি এই মিসাইল পরীক্ষা, পাকিস্তানের মিসাইল পরীক্ষা নিয়ে কি বলছেন একবার শোনাবো। তারা মোটামুটি এখন একটা সন্ত্রাসের মধ্যে আছে। সন্ত্রাস বলতে যে সন্ত্রাসরা
বর্ডার পার হয়ে আমাদের দিকে করে সেটা নয়, ওরা নিজেদের সন্ত্রস্ত হয়ে উঠেছে। ইন্ডিয়া যদি ঠিক ইয়ে করে তাহলে ওরা জানে যে ওদের সেটাই হবে শেষবার। ওরা করবে, এটা করে আমাদের তো প্রভোগ করার চেষ্টা করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির যেটা অ্যাটেনশন সেটা ওরা ডাইভার্ট করার চেষ্টা করবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় পাকিস্তান যদি ওরা শুরু করে নিউক্লিয়ার ওয়েপন টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড ইউজ, তাহলে আমরা তো বসে নেই, আমরাও রয়েছি, তো তাতে কি আছে? একদিকে ফাঁকা বুলি, হাস্যকর মিসাইল পরীক্ষা, আরেকদিকে প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থা রাষ্ট্রসংঘে গিয়ে যে কিছু একটা করুন, সমঝোতার রাস্তায় আসার একটা জায়গা করে দিন, একটা প্ল্যাটফর্ম করে দিন যেখানে সমঝোতায় আসি। কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি যুদ্ধ হয়, যা সামরিক শক্তি ভারতের তার ধারে কাছেও নেই পাকিস্তান। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আবার নতুন করে রাষ্ট্রসংঘে অ্যাপিল করছে, আবেদন করছে পাকিস্তান যে কিছু একটা করুক রাষ্ট্রসংঘ। একেবারে দেখো, আসিম ইফতিকার যিনি পাকিস্তানের সেখানকার ইউএন এর রাষ্ট্রদূত হিসাবে তিনি কাজ করছেন, তিনি গতকাল আবারও রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছেন। বলা যেতে পারে হাতে পায়ে ধরার মতো অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছে পাকিস্তান যে আপনারা এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করুন, আপনারা কথা বলুন এবং আপনারা ভারতের সঙ্গে আলোচনার একটা পরিস্থিতি তৈরি করুন এবং প্রয়োজনে আপনারা ভারতে আসুন এবং জম্মু কাশ্মীরের যে সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয়ে কথা বলুন। যদি ভারত যে বিষয়ে একেবারেই রাজি নয়, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ভারত চায় না, সে বিষয়টা ভারতের তরফ থেকে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং ইউএন এর তরফ থেকেও ব্যাপারটা তখনই সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও কারণ পাকিস্তান বুঝতে পারছে যে যেভাবে ভারতের তরফ থেকে একের পর এক মুভ নেওয়া হচ্ছে, সে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হোক কিংবা সাম্প্রতিক একেবারে ট্রেডের ক্ষেত্রে যে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এয়ার স্পেস বন্ধ করা হোক, ফলে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে তাতে যথেষ্ট কোণঠাসা পাকিস্তান এবং ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে কার্যত থরহরি কম্প এই মুহূর্তে পাকিস্তানের। এবং তারা বুঝতে পারছে যে যদি ভারতের সঙ্গে সে অর্থে ফুল ফ্লেজেড লড়াই হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে দুটোতেই কোনোভাবেই এটে উঠতে পারবে না পাকিস্তান। এবং সেই কারণেই ফের ইউনাইটেড নেশনের কাছে গেলেও যে পরিমাণ একদিন যুদ্ধ চালাতে গেলেও মৈত্রেয়ী যে পরিমাণ পয়সার দরকার হয়, সেই অর্থ আদৌ এই মুহূর্তে পাকিস্তান ব্যয় করার মতো জায়গায় আছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহল বারবার সন্দেহ প্রকাশ করছে। অথচ কি অদ্ভুত দ্বিচারিতা, এই দেশটাই হাফিজ সাইদ লস্করের যে মাথা, তাকে নিজেদের ঘরে রেখে দিয়েছে। এই দেশটাই যখন ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, এই রকম ভয়ে সেই হাফিজ সাইদকে সেফ শেল্টারে রেখেছে। সেফ শেল্টার, এই সেফ হাউস, তা পাহারা দিচ্ছে কারা? পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার ঘেরাটোপে লুকিয়ে থেকে হাফিজ সাইদ আবার বড় বড় কথা বলছে, পরমাণু বোমার কথা বলছে। আর কি অদ্ভুত দ্বিচারিতা, তার সেই ভিডিও শেয়ার করছে আইএসআই। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে 26 জনকে খুন, বদলা নিতে ফুঁসছে ভারত। এতে আতঙ্কে পাকিস্তান। তাদের কোলের ছেলে লস্করে তৈয়বার হাফিজ সাইদকে সরানো হলো সেফ হাউসে। হাফিজ সাইদ লস্করে তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা, বারবার রক্তাক্ত করেছে ভারতকে। 2008-এ মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড এই হাফিজ সাইদ। 2006-এ মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সাইদ। এর আগে 2001-এ সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার। বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সাইদ। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হানার পেছনে সেই হাফিজ সাইদের লস্করে তৈয়বা। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সাইদ। লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তারক্ষীদের কাছে রয়েছে শটগান, AK-47 এবং কিটি পিস্তল। হাফিজ সাইদকে 3টি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা। হাফিজ সাইদকে এখন
তায়াজি কোড নামে ডাকা হচ্ছে। এমনই ভয় যে হাফিজ সাইদকে সেফ হাউসের বাইরে এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সেনা। ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা। বুকে ভয় আর মুখে বড় বড় কথা। হাফিজ সাইদের হুমকির ভিডিও প্রকাশ করেছে আইএসআই। यहूदियों, सलीबियों, हिंदुओं, पूरी दुनिया के काफिरों ने ये फोकस किया हुआ है, निशाने पे रखा हुआ है पाकिस्तान, एटमी पाकिस्तान, और वो पाकिस्तान जिसने दुनिया में बड़ी बड़ी जंगें लड़के दुनिया की सुपर पावर्स को शिकस्त देके आज जो मिसाइल टेक्नोलॉजी में आज इस मकाम पे खड़ा है कि सिर्फ इंडिया और इस्राइल नहीं, मगरिब के मुल्क भी पाकिस्तान के एटमी मिसाइलों की जद में है। হাফিজ সাইদকে এমন ভাবে গার্ড করছে পাকিস্তান যেন এই জঙ্গি নেতা তাদের কোলের ছেলে। এভাবেই আসলে সীমান্তের ওপারে সন্ত্রাসের কারখানা চলে, সেটা পাকিস্তানের নেতা মন্ত্রীরাও আর অস্বীকার করতে পারেন না। As far as what the defense minister said, I don't think that it's a secret that Pakistan has a past as far as extremist groups are concerned. And as a result of this, we have suffered. Pakistan has suffered. We've gone through wave after wave of extremism. We went through the Islamization, militarization of our society. Do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. No, that was a mistake, and we suffered for that. নিউজ 18 বাংলা। এই করেছি সেই করেছি, এই করব সেই করব, এইসব ফাঁকা বুলি দিয়ে তো যুদ্ধ হয় না। এইসব ফাঁকা বুলি দিয়ে বেশি দিন চলে না। যুদ্ধ করতে গেলে রণনীতি মেনে, রণকৌশল মেনেই যুদ্ধ করতে হবে। যে যুদ্ধ শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে নয়, যে যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ, আর সেই অর্থনৈতিক যুদ্ধে যদি লড়তে হয় ভারতের সঙ্গে, তাহলে একটু চাপে পড়বে পাকিস্তান। তার কারণ এক্সপোর্ট বন্ধ করা হয়েছিল, এবার ইম্পোর্ট, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো রকম কোনো পণ্য আমদানি বন্ধ করে দিল ভারত। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো পণ্য ভারতে আর ঢুকবে না।